অনেক বছর আগের কথা। শিমুলপুর নামের একটা ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে সীমা নামের এক মহিলা থাকতো। সীমা ছিলেন খুবই কিপটে। তিনি সব সময় তার জিনিসপত্র নিয়ে চিন্তায় থাকতেন, কারো সঙ্গে কিছু ভাগাভাগি করতেন না। এমনকি নিজের স্বামী রাজুও তার এই স্বভাব নিয়ে বিরক্ত ছিলেন। সীমা রান্নার সময় প্রতিদিন অল্প পরিমাণে খাবার তৈরি করতেন, যেন কিছু খাবার নষ্ট না হয়। একদিন সকালে রাজু ক্ষুধার্ত হয়ে সীমার কাছে গিয়ে বলে, সীমা, তোমার এই কিপটামের জন্য গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। অন্তত একটু খাবার বেশি করে রান্না করো। খাবারটা তো পেট ভরে খাওয়া উচিত, তাই না? এখানে তো কিপটামি করার মতো আমি কোনো কিছুই দেখতে পারি না। এগুলোর কোনো মানে হয় না। তুমি কি জানো না, কিপটামি করলে লোকে ভালো বলে না? যারা কিপটামি করে তারা তাদের নিজেদেরকে নিয়ে শুধুই ব্যস্ত থাকে। আমাকে কেন তুমি জ্ঞান দিচ্ছ? আর বেশি করে রান্না করব কেন? তুমি তো বেশি খেয়ে খাবার নষ্ট করো, আর বেশি খাবার খাওয়া উচিত নয়। তোমাকে আমার মতো করে এভাবেই চলতে হবে, তা না হলে তুমি এ বাড়িতে থাকতে পারবে না। ধুর, ভালো লাগে না। তোমাকে কিছু বুঝিয়ে লাভ নেই, তুমি কিছুই বুঝবে না। সব ভোগান্তি হচ্ছে আমার, তোমার তো কিছু যায় আসে না। হ্যাঁ, আমার সত্যি কিছু যায় আসে না। ভালো লাগলে আমার সাথে থেকো, আর না হয় নিজের পথ ধরো। আমার সাথে বকাবকি করো না। আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। তোমার সাথে শুধু কথা বললে আমার সময় নষ্ট করব না। সীমার মুখে এই কথা শুনে রাজু রাগ করে সেখান থেকে চলে আসলো। সীমা তার কোনো কথাই পাত্তা দেয়নি। বন্ধুরা, এরপরে কি হলো সেটা দেখার আগে তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। একদিন দুপুরে সীমা বাড়ির আঙ্গিনায় কাজ করছিল। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ পুরাতন একটা হাড়ি বের হলো। হাড়িটি দেখতে অনেক অদ্ভুত, উপরে সোনার মতো ঝলমলে নকশা। এটা কোথা থেকে এলো? এত সুন্দর হাড়ি দেখিনি তো আগে। এটা নিশ্চয়ই দামি হবে। এটা একটু উপরে তুলে পরিষ্কার করে দেখি তো কি আছে এর ভেতর। আমার তো মনে হচ্ছে এটার ভিতর নিশ্চয়ই দামি কিছু আছে। সে হাড়ি তুলে পরিষ্কার করতে শুরু করলো। তবে তার মনে লোভের বীজ তখন থেকে জন্ম নিতে শুরু করেছিল। সীমা তখন মনে মনে বলল, এই হাড়ির ভেতরে যদি সোনাদানা কোনো কিছু থাকে, তাহলে আমি এই সোনাদানা কাউকে দিব না, আর এগুলো বিক্রি করে নিজে একাই উপভোগ করব। আর কাউকে কখনোই বলবো না যে আমি এত সোনাদানা পেয়েছি। এগুলো আমার কাছে যত্ন করে রেখে দিব। সীমা হাড়ি পরিষ্কার করার সময় হাড়ি থেকে হঠাৎ মৃদু আলো বের হয় এবং হাড়ি থেকে মিষ্টি আওয়াজ ভেসে আসে। এটা দেখে সীমা আশ্চর্য হয়ে যায়। ধন্যবাদ সীমা, তুমি আমাকে মাটি থেকে মুক্ত করেছো। আমি হলাম জাদুর হাড়ি, আর আমি তোমার অনেক উপকার করতে পারি। আমি এমনই এক আশ্চর্যকারী হাড়ি যাকে সবাই খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি সবার সামনে দেখা দেই না। সেই হাড়ির কথা শুনে সীমা অবাক হয়ে যায়, আর জাদুর সেই আশ্চর্যকারী হাড়িকে সে বলে, জাদুর হাড়ি, তুমি কি বলতে পারো? আমাকে বলো, আমিও একটু শুনি, আর দেখি তোমাকে কি কাজে লাগানো যায়। আমি তোমাকে আমার অনেক কাজে লাগাবো। আমি যে কোনো কিছু তৈরি করতে পারি, তবে মনে রেখো আমাকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। নিজের লোভের জন্য ব্যবহার করলে শাস্তি পাবে, আর উল্টো তোমারই ক্ষতি হবে। আর তুমি যদি অন্যের ক্ষতি করতে চাও, তাহলে আমাকে দিয়ে আমি তখন তোমার সাথে থাকবো না। আমাকে তোমার চিরকালের মতো ভুলে যেতে হবে। সীমা তখন মাথা নেড়ে হাড়ির সব কথা মানার ভান করে, কিন্তু তার মনে মনে লোভ বেড়ে যায়, যা হাড়িটি বুঝতে পারল না। হাড়িটি ভেবেছিল যে সীমা অনেক ভালো মনের হবে, কিন্তু আসলে তা না। সীমা ছিল উল্টো। সীমা ছিল অনেক লোভী। সীমা প্রথমে তাই হাড়ির শক্তি পরীক্ষা করার জন্য সেই আশ্চর্যকারী হাড়িকে বলল, শোনো জাদুর হাড়ি, আমাকে তুমি অনেক ভালো ভালো খাবার দাও। আমি চাই আমার সামনে খাবারের টেবিল চলে আসুক। হাড়িটি তখন ঝলমলে আলো ছড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সুগন্ধি পোলাও আর মাংস তৈরি হয়ে বেরিয়ে আসে। সীমা খুশিতে আত্মহারা হয়ে খেতে বসে আর বলে,
তুমি তো দেখছি সত্যিই জাদুর হাড়ি, তোমাকে আমি আমার অনেক কাজে লাগাতে পারবো। এখন যাই, এই হাড়িটাকে লুকিয়ে রাখি, কেউ যেন এই হাড়িটা দেখতে না পায়, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এই বলে সীমা সেই হাড়িটিকে তার ঘরের ভেতরেই লুকিয়ে রাখলো। আর এ ব্যাপারে সে তার স্বামীকেও কিছুই বলল না। পরের দিন সেই হাড়িটিকে সে বলল আরো দামি জিনিস বানাতে। জাদুর হাড়ি, আমাকে সোনার গহনা তৈরি করে দাও, অনেক অনেক সোনার গহনা লাগবে আমার, তাড়াতাড়ি দাও, আমি অনেক ধনী হতে চাই। আমি চাই আমার মতো ধনী যেন এই গ্রামে না থাকে, আমি হব এই গ্রামের সবচাইতে বড় ধনী। হাড়িটি তখন তার কথা শুনে সুন্দর সুন্দর গহনা তৈরি করে দিল। সীমা মুগ্ধ হয়ে গহনা গায়ে দিয়ে আয়নায় নিজেকে দেখলো। সীমা অনেক খুশি হয়ে হাসতে থাকে। সীমা প্রতিদিন হাড়ির সাহায্যে দামি দামি জিনিস বানাতে থাকে। সে নিজের ঘর ভরে ফেললো সোনা রূপা আর দামি কাপড়ে। কিন্তু গ্রামের কেউ যখন তার কাছে সাহায্য চাইতে আসতো তখন সে তাদেরকে ফিরিয়ে দিত, কাউকে সে সাহায্য করতো না। একদিন গ্রামের কিছু অসহায় মহিলারা সীমার কাছে আসে আর সীমাকে বলে, সীমা, তুমি এত দামি দামি জিনিস কিভাবে পেলে? আমাদের একটু সাহায্য করবে, আমরা অনেক অসহায়, তুমি যদি আমাদের একটু দয়া করো তাহলে অনেক ভালো হয়। আমার জিনিস আমি নিজে উপভোগ করব, অন্যদের কিচ্ছু দেব না। তোমরা সবাই বের হও। আর আমার বাড়িতে আসার সাহস কি করে হলো তোমাদের? আর কখনোই তোমরা আমার বাড়ির আশপাশেও আসবে না। সীমা শোনো, আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে তুমি আমাদেরকে এরকম ভাবে বলতে পারো না। আমরা সবাই জানি তুমি আগে কেমন অবস্থায় ছিলে, হঠাৎ করে তোমার পরিবর্তন হওয়ার কারণে তুমি আরো বেশি অহংকারী হয়ে গেছো। এমনটা করে ঠিক না, একদিন দেখবে এই সব কিছুই থাকবে না। হয়েছে হয়েছে, তোমাদের আর আমাকে জ্ঞান দিতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও, আমাকে আর বিরক্ত করবে না। গ্রামের মানুষেরা তখন হতাশ হয়ে তার বাড়ি থেকে চলে যায়। সীমার এই আচরণ দেখে জাদুর হাড়ি ক্রমশই বিরক্ত হতে থাকে। একদিন সীমা যখন আরো সোনা বানানোর জন্য হাড়িকে আদেশ দেয় তখন হাড়ি কথা বলে ওঠে। সে সীমাকে বলে, সীমা, তুমি প্রতিশ্রুতি ভেঙেছো, তোমার লোভের কারণে আমার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, এবার তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাড়িটি কাঁপতে শুরু করে। হাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। সীমার ঘরে থাকা সব সোনা রূপা মাটির সাথে মিশে যায়। তখন সীমা বলে, এ কি সর্বনাশ হয়ে গেল গো, আমার তো সবকিছু মাটির সাথে মিশে গেল, এখন আমার কি হবে? আমি তো পথে ভিখারি হয়ে গেলাম, আমার একটা কিছুই রইলো না। সবকিছু হারিয়ে সীমা কান্নায় ভেঙে পড়ে। সে হাড়ির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। হাড়ি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এবার থেকে সবার উপকার করব, আর কখনোই এমন অন্যায় করব না, তোমাকে আমি কথা দিচ্ছি, দয়া করে আমাকে মাফ করে দাও। হাড়িটি তখন মৃদু হেসে সীমাকে বলে, এবার তুমি শিখলে নিজের লোভের জন্য নয়, সবার জন্য ভালো কাজ করো, তাহলেই আমি তোমাকে সাহায্য করব। এরপর থেকে সীমা গ্রামের মানুষদেরকে সাহায্য করতে শুরু করলো। সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। তার কিপটেমি একেবারে চলে গেল। দেখলে তো সীমা, অন্যকে সাহায্য করলে কতটা শান্তি পাওয়া যায়। তুমি কি একা একা এই শান্তি উপভোগ করতে পারতে? একা একা আর কত ভালো লাগে। এখন তুমিও ভালো আছো, গ্রামের সবাইও ভালো আছে, আর আমি এটাই চেয়েছিলাম। তুমি ঠিকই বলেছ, আমি অনেক কিপটে ছিলাম, কখনোই কাউকে সাহায্য করতাম না, এমনকি আমার স্বামীকেও ঠিক মতো খাবারটাও দিতাম না। তোমার কারণে আমি আমার কিপটেমি ছাড়তে পেরেছি এবং সবার উপকার করতে শিখেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সীমার এই রকম পরিবর্তন দেখে সীমার স্বামীও অনেক বেশি খুশি হয়ে যায় আর সীমাকে বলে, আমি সব সময় তো এরকম একটা স্ত্রী চেয়েছিলাম। তুমি দেখতে যতটা মিষ্টি, এখন তোমাকে আরো বেশি ভালো লাগে। আগে তোমার কিপটেমির জন্য তোমার ওপর খুব রাগ হতো, কিন্তু এখন তোমাকে যত দেখি ততই নিজেকে ধন্য মনে হয়।
এরপর জাদুর হাড়ির জাদুর কারণে সীমা পুরো গ্রামের মানুষদের সাথে ভালোভাবে মিলেমিশে জীবন কাটাতে থাকে। আর সীমা সেই হাড়ির জাদুর সাহায্যে গ্রামের মানুষের সব সময় সাহায্য করে। তারপর থেকে সীমার খবর দূর দূর প্রান্তের মানুষের কাছে পৌঁছতে লাগলো। আর অনেক দূর থেকে মানুষ এসে সীমার কাছে সাহায্য চায়, আর সীমাও তাদেরকে সাহায্য করে। বন্ধুরা, তোমাদের কাছে যদি এমন জাদুর হাড়ি থাকতো তাহলে তোমরা কি করতে? কমেন্ট করে জানাতে ভুলে যেও না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর যারা যারা এই গল্পটি দেখেছো তোমরা সবাই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাও। পরবর্তীতে তোমাদের নাম দিয়েই আমরা গল্প তৈরি করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বহু বছর আগের কথা, রামপুর নামের একটা ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামটি দেখতে যেমন সুন্দর ছিল, গ্রামের মানুষগুলোও অনেক ভালো ছিল। একে অপরের সাথে মিলেমিশেই বাস করত। তারা সব সময় একে অপরের বিপদে আপদে পাশে থাকতো। সেই গ্রামে মিথিলা নামের একটা মেয়ে তার মায়ের সাথে থাকতো। মিথিলা একদিন তার মায়ের কাছে যায় আর নিজের বিয়ের শাড়ির ব্যাপারে কথা বলে। মিথিলা তার মাকে বলে, মা, আমার বিয়ে এমন হবে যে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আমি চাই বিয়ের শাড়িটা যেন অন্যরকম কিছু হয়, যেন সবার চোখে পড়ে, যেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে। তুমি তো জানো শাড়ি শুধুমাত্র শরীরের সৌন্দর্য নয়, এর মধ্যে কিছু বিশেষতা থাকতে হয়। তবে তুমি যা চাইছো আমি জানি, তুমি তো চাইবে শাড়িটা যেন একেবারে জাদুকরি হয়, ঠিক না? আমিও চাই আমার মেয়ের বিয়েতে আমার মেয়ে সব থেকে সুন্দর শাড়িটা পরুক। হ্যাঁ মা, আমি চাই যেন শাড়িটা এমন হয় যে কোনো জাদুর মতো, তার মধ্যে কিছু বিশেষ কিছু থাকবে। আমি জানি এটা আমাকে একটা রূপকথার গল্পের মতো অনুভূতি দিবে। ঠিক বলেছ। তবে তুমি তো জানো আমাদের গ্রামের পেছনে এক পরিবার করে। সে শাড়ি নিয়ে কাজ করে। সে বিশেষ ধরনের শাড়ি বানাতে পারে। তবে সে শুধু তাকে শাড়ি দেয় যে তার শর্ত পূরণ করবে। ওমা, তুমি কি আমাকে তার কাছে পাঠাবে? আমিও শর্ত পূরণ করে সেই জাদু শাড়ি আনতে চাই। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি বসে থাকো। আমি গিয়ে তোমার জন্য সেই বিশেষ শাড়ি নিয়ে আসব। আমি নিশ্চয়ই তোমার আনন্দ আরো বাড়িয়ে তুলব। মিথিলার মা পেছনের গ্রামের পথে হাঁটতে থাকে। মিথিলা তার মাকে দেখে হালকা হাসে এবং ঘরের কাজে মগ্ন হয়ে যায়। মিথিলা ঘর থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করে। এদিকে মিথিলার মা অর্পিতা পরীর প্রাসাদে পৌঁছালো। মিথিলার মা প্রাসাদের সামনে দাঁড়িয়ে, বিশাল রঙিন প্রাসাদ, উজ্জ্বল আলো আর স্বপ্নময় দৃশ্যের মধ্যে পরী অর্পিতা বের হয়ে আসে। তার চারপাশে সোনালি আলো ঝলমল করছে। মিথিলার মা এইসব দেখে চমকে ওঠে। তখন মিথিলার মা সেই পরীকে বলে, এটাই তো সেই জায়গা। এখন আমি শাড়ি চাইবো। এখানেই কি সেই পরীটা থাকে? পরী অর্পিতা তার উজ্জ্বল রঙিন পোশাক এবং হাসি নিয়ে বের হয়ে আসে আর বলে, হ্যালো, তোমরা কি চাও? শাড়ি চাও? তবে জানো এই শাড়ি সহজে দেওয়া হয় না। এই শাড়ি নিতে হলে শর্ত পূরণ করতে হয়। তুমি কি আমার শর্ত পূরণ করতে পারবে? যদি তুমি শর্ত পূরণ করতে পারো তাহলেই আমি তোমাকে তোমার এই পছন্দের শাড়িটা দিব। শর্ত? কি শর্ত? আমাকে বলুন, আমি শর্ত পূরণ করার চেষ্টা করব আর আমার মেয়ের জন্য এই জাদু শাড়ি নিয়ে যাব। আমি আমার মেয়ের জন্য অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, এজন্য আমাকে যেভাবেই হোক এই শাড়িটা লাগবেই। প্রথমে মিথিলাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি সে সঠিক উত্তর দেয় তবেই সে শাড়ি পাবে, আর তার শুধুমাত্র একবার সময় থাকবে। সে যদি প্রথমবার না বলতে পারে তাহলে সেই শাড়িটা সে পাবে না, আর যদি সে বলতে পারে তাহলেই তাকে আমি আমার শাড়িটা দিব। এটা কি প্রশ্ন? আমাকে কি বলা যাবে? আমাকে যদি বলা যায় তাহলে আমাকে বলেন, আমি একটু শুনি। আমি চেষ্টা করব আমার মেয়ে হয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার।
প্রশ্নটি খুবই সহজ। তোমরা কি বিশ্বাস করো ভালোবাসা এবং হাসি খুশি এক ধরনের জাদু? কারণ ভালোবাসার চেয়ে বড় শক্তি এই পৃথিবীতে নেই। আর যার মনে কোনো ভালোবাসা নেই সে অনেক খারাপ। ও, এটা তো খুবই সুন্দর প্রশ্ন। অবশ্যই আমরা জানি যে ভালোবাসা ও হাসি খুশি আমাদের জীবনের সেরা করে তোলে, আর এটা এক ধরনের জাদু বলে। ভালোবাসার মাধ্যমে আমরা অনেক বেশি খুশি থাকতে পারি, আর ভালোবাসা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা কোনো কিছুই ভালোভাবে করতে পারবো না। দারুণ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। তোমার উত্তরটি আমার ভালো লেগেছে। তোমার জন্য জাদু শাড়ি প্রস্তুত করা হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি করে তোমার জাদু শাড়ি পেয়ে যাবে। তোমার কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো। তোমার মনে কোনো অহংকার নেই, আর তোমার মেয়েটাও যদি তেমনি হয় তাহলে তোমার মেয়েটাও এই শাড়িটা পাবে। অর্পিতা পরী একটা ছোট্ট বাক্সে সেই জাদু শাড়ি নিয়ে মিথিলার মাকে দেয়। মিথিলার মা জাদু শাড়িটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর পরীকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ অর্পিতা পরী, আমাকে এই জাদু শাড়িটা দিয়ে সাহায্য করার জন্য। আজ তোমার জন্য আমার মেয়ের বিয়ে অনেক বেশি ধুমধাম করে দিতে পারবো। জানি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদের কিছুই নেই। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং শর্ত পূরণ করেছো, এই কারণেই তোমাকে আমি এই জাদু শাড়িটা দিয়েছি। তোমার মন অনেক বড় আর অনেক ভালো, তাই তো তুমি এই জাদু শাড়িটা খুব সহজেই পেয়ে গিয়েছো। এরপর মিথিলার মা খুশি মনে শাড়ি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। মিথিলার মা বাড়িতে ফিরে আসে। মিথিলা আনন্দিত হয়ে অপেক্ষা করছে। তখনই মিথিলা তার মাকে বলল, মা, তুমি ফিরে এসেছো। তোমার কাছে কি আছে? তুমি কি সেই জাদু শাড়ি আনতে পেরেছো মা? এটাতেই তো জাদু শাড়ি রয়েছে। তবে আগে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে মিথিলা। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই তুমি এই জাদু শাড়ি পাবে। প্রশ্ন? কি প্রশ্ন মা? তোমাকেও কি আমার জন্য প্রশ্নের উত্তর দিতে হবে? ঠিক সেই সময় অর্পিতা পরী এসে হাজির হয়ে গেল আর মিথিলাকে বলল, হ্যালো মিথিলা, আমি হচ্ছে সেই জাদুর পরী। আমি জাদুর শাড়ি দেই। আমি শুনেছি তুমিও জাদুর শাড়ি চাও, তবে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ও আচ্ছা, তুমি তাহলে সেই পরী। বলো আমাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। তুমি কি বিশ্বাস করো যে ভালোবাসা আর হাসি খুশি কোনো এক ধরনের বিশেষ জাদু? হঠাৎ করে এমন ধরনের প্রশ্ন শুনে মিথিলা কিছুটা ঘাবড়ে যায়। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে পরীকে বলে, হ্যাঁ, আমি বিশ্বাস করি ভালোবাসা আর হাসি খুশি আমাদের জীবনের সবচেয়ে বড় জাদু। যে জাদু না থাকলে পৃথিবীতে কেউ ভালোভাবে থাকতে পারতো না, আর পৃথিবীর ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি আর নেই। অভিনন্দন, তুমি সঠিক উত্তর দিয়েছো। এখন তোমার জন্য এই জাদু শাড়ি প্রস্তুত। তুমি এখনই শাড়ি ব্যবহার করতে পারবে। অর্পিতা পরী মিথিলাকে সেই শাড়িটি দেখায়। মিথিলা সেই শাড়িটা দেখে বেশ অবাক হয়ে যায়। মিথিলা মনে মনে ভাবে এত সুন্দর শাড়ি সে আগে কখনোই দেখেনি। তারপর মিথিলা সেই শাড়িটি পরে। মিথিলা শাড়ি পরা দেখে চমকিত হয়ে যায়। মা, এটা তো অসাধারণ। তুমি সত্যি আমাকে একটা বিশেষ জাদু শাড়ি এনে দিলে। এটা সত্যিই জাদু। এটা অনেক সুন্দর একটা জিনিস। তুমি তো জানো না এই শাড়িটা কতটা শক্তিশালী। শাড়ি যে সাধারণ নয় এটা আমি জানতাম, কিন্তু এই শাড়ির মধ্যে অনেক গুণ রয়েছে। এখন আমার বিয়ে হবে এক রূপকথার মতো। আমি জানি এটা আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠবে। আমার জীবনের মতো এত সুন্দর বিয়ে হয়তো কারোর হয়নি। মিথিলার শাড়ি দেখে গাছপালা আর ফুলের মতো ডিজাইন ফুটে ওঠে। চারিপাশে সোনালি আলো ঝলমল করতে থাকে, আর মিথিলাদের গ্রামটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। মিথিলা বিয়ের জন্য সাজগোজ করতে থাকে। তার বন্ধুরা এসে তার পাশে দাঁড়িয়ে থাকে। মিথিলার এরকম সুন্দর শাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। বাহ মিথিলা, তোর শাড়িটা তো একদম আলাদা। এটা কিভাবে হলো? এরকম সুন্দর ডিজাইনের শাড়ি, এরকম রং, এ তো আগে কখনো কোথাও দেখিনি। এটা একটা জাদু, আর এই শাড়িটা আমি একটা পরীর কাছ থেকে পেয়েছি, যার মধ্যে এক বিশেষ শক্তি ছিল। এই কারণেই তোমাদের কাছে মেয়েরা এরকম লাগছে।
ও, এটা তো খুবই মজার। তুমি কিভাবে সেটা পেলে? আমরাও কি চাইলে সেই জাদু শাড়ি পেতে পারি? মা আমাকে সেই পরীর কাছে পাঠিয়েছিলেন। তারপর পরী আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে বলেছিল। আমি সঠিক উত্তর দিয়েছি। তারপর পরী আমাকে এই জাদু শাড়ি উপহার দিয়েছে। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো জীবনের আসল জাদু কি? ভালোবাসা, হাসি খুশি নাকি অন্য কিছু? তোমরা কি মনে করো? আমাদেরকে কমেন্ট করে জানাও। মিথিলা তার বন্ধুদের পাশে দাঁড়িয়ে হাসি খুশি ভরা মুখ নিয়ে বলে, এখন আমি জানি ভালোবাসা আর হাসি খুশি অনেক বড় একটি শক্তি। জীবনে এগুলো না থাকলে জীবনটা তো একদম বেদনা ও দুঃখে ভরা হয়ে যেত। ঠিক বলেছ মিথিলা, এই জাদু সবার জীবনে কাজ করে আর এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। আমরা যদি সবার মনে নিজেকে এমনভাবে প্রস্তুত করি যে আমাদের মনে কোনো অহংকার থাকবে না, তাহলেই সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মিথিলার মায়ের এই কথা শুনে সবাই ভালোভাবে বুঝতে পারে আর এরপর থেকে একে অপরের সাথে মিলেমিশে ভালোবাসার মাধ্যমে জীবন কাটাতে থাকে আর পুরো গ্রামটা আরো বেশি সুখময় হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্পটি? সবাই কমেন্ট করে বলে যাও আর সবাই সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না, কারণ এমন মজার মজার গল্প আরো আসবে। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।